এতদিন দক্ষিণ এশিয়ার ভারত এবং বাংলাদেশের মহিলা ফুটবল এবং বয়সভিত্তিক বিভিন্ন পর্যায়ের ফুটবলারদের এশিয়ান কাপ কোয়ালিফায়ারের লড়াই আমরা দেখেছি। এবার 4 মাস বাদে ভারত এবং বাংলাদেশের সিনিয়র পুরুষ ফুটবল দল এশিয়ান কাপ কোয়ালিফায়ারের জন্য আবার লড়াই করতে নামছে। এই মুহূর্তে গ্রুপ পর্যায়ের যে অবস্থা, তাতে সিঙ্গাপুর এবং হংকংয়ের থেকে ভারত ও বাংলাদেশ বেশ কিছুটা পিছিয়ে থেকে শুরু করছে। ফলে এই মুহূর্তে ভারত খেলবে সিঙ্গাপুরের বিরুদ্ধে এবং বাংলাদেশ খেলবে হংকংয়ের বিরুদ্ধে, যে ম্যাচটা হচ্ছে 9 অক্টোবর এবং 14 অক্টোবর হোম এবং অ্যাওয়ে ভিত্তিতে। এবং এইখানে দুটো দেশের কাছেই এই ম্যাচটা ভীষণ ভাইটাল হতে যাচ্ছে। এখন এই দুটি ম্যাচ যদি ভারত এবং বাংলাদেশ হেরে যায়, তবে দুটো দেশের কাছেই ভীষণ বড় একটা সেটব্যাক আসতে চলেছে। কারণ অলরেডি সিনিয়র মহিলা দল এবং অনূর্ধ্ব 20 মহিলা দল এশিয়ান কাপের পরবর্তী রাউন্ডে কিন্তু তারা কোয়ালিফাই করে গেছে। ফলে এই মুহূর্তে তাদের কাছে কোনোভাবে জেতা ছাড়া অন্য কোনো দ্বিতীয় চিন্তা করার জায়গা নেই। তো যাই হোক, এই ভারত এবং বাংলাদেশ এই মুহূর্তে ভারত 23 জনের দল ঘোষণা করেছে, অন্যদিকে বাংলাদেশ 28 জনের দল ঘোষণা করেছে। আর দুটো দলেই আন্ডার 23 বা অনূর্ধ্ব 23-এর বেশ কিছু প্লেয়ার কিন্তু এই সিনিয়র দলে সুযোগ পেয়েছে। তো চলুন আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব যে বাংলাদেশ এবং ভারতের জন্য বেস্ট 11 কেমন হতে পারে। নমস্কার, আমি প্রদীপ, অনুভবের সফর চ্যানেলের আরও একটা ফুটবলের ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আর যারা এখনও আমাদের চ্যানেলে নতুন, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক। প্রথমে আসি ভারতের কথায়, যেখানে কোচ খালিদ জামিলের আন্ডারে 23 জন সদস্যের নাম ঘোষণা করা হয়েছে সিঙ্গাপুরের বিরুদ্ধে এই এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ারের দুটো ম্যাচের জন্য। তো এখানে আমরা দেখেছি যে কাফা নেশনস কাপে খালিদ জামিল 4-4-2 ছকে খেলিয়েছিলেন এবং এটা তার পছন্দের একটা ছক। তো সেই ছকে ভারতের বেস্ট 11 কেমন হতে পারে এই 23 জন সদস্য থেকে, তো সেটা নিয়ে একটু প্রেডিকশন বা একটু আলোচনা করা যাক। তো এই মুহূর্তে কাফা নেশনস কাপে গুরপ্রীত সিং সান্ধুর যে পারফরমেন্স ছিল, তারপরে গোলকিপার হিসাবে অন্য কারুর কথা ভাবা সেটা মস্ত বড় পাপ। তো এখানে আমার কাছে গোলকিপার পজিশনে একমাত্র আসবেন গুরপ্রীত সিং সান্ধু। এবার আসি সেন্টার ব্যাকে আনোয়ার আলী এবং সন্দেশ সিংহ দুজনে যদি ফিট থাকে, তবে দুজন ছাড়া অন্য কারুর এখানে সুযোগ পাওয়া আমার মনে হয় সেটা পাবে না কেউ, সে যতই বিকাশ ইউনুম কিংবা পরমবীর থাকুক না কেন। শুরু করবে স্টার্টিং 11-এ আমার মতে আনোয়ার এবং সন্দেশ জিঙ্গন, এবং তারা যদি মাঠে থাকে, তারা যে লিডারশিপ কোয়ালিটিটা দলের মধ্যে নিয়ে আসে, সেটা এই মুহূর্তে আন্ডার 23-এর বিকাশ ইউনুম কিংবা পরমবীরের পক্ষে হয়তো সম্ভব নয়। এবার আসি লেফট ব্যাকের কথায়। লেফট ব্যাকে আমার মতে খালিদ জামিল উবাইসকেই সুযোগ দেবে, কারণ উবাইস যেহেতু তার লং বল থ্রো দিয়ে যে কতটা কার্যকরী ভূমিকা নিতে পারে, সেটা কিন্তু কাফা নেশনস কাপের প্রথম ম্যাচে তুর্কমেনিস্তানের বিরুদ্ধে আমরা দেখেছি যে দুটো গোল হয়েছিল, দুটোই কিন্তু মোহাম্মদ উবাইসের ওই লং বল থ্রো থেকে। ফলে এই মুহূর্তে আমার যেটা মনে হচ্ছে যে মোহাম্মদ উবাইসই প্রথম দলের স্টার্টিং 11-এ সুযোগ পাবে। আর রাইট ব্যাক হিসেবে যেহেতু ভালপুয়াকে সিলেক্ট করা হয়নি, তাই এই দলের রাইট ব্যাক হিসেবে স্টার্টিং 11-এ আসতে পারেন রাহুল ভেকে। কারণ কাফা নেশনস কাপে তিনি যে ধরনের পারফরমেন্স করেছেন অ্যাজ এ রাইট ব্যাক, কিন্তু যখন তিনি সেন্টার ব্যাক পজিশনে আসেন, তখন তার সেই পারফরমেন্সের গ্রাফ এতটা নিম্নমুখী হয়ে যায়, সেটা দুই রাহুল ভেকের মধ্যে কিন্তু চেনা যায় না। তাই এই মুহূর্তে ভারতের ব্যাক ফোর এরকমই হতে পারে। লেফট ব্যাকে মোহাম্মদ উবাইস, আনোয়ার আলী, সন্দেশ ঝিঙ্গন এবং রাহুল ভেকে। এবার আসি মিডফিল্ডে, যেখানে কাফা নেশনস কাপে কোচ খালিদ জামিল কিন্তু বেশ কয়েকজনকে ঘুরিয়ে ফিরিয়ে খেলেছেন। জ্যাকসন সিং ছিলেন, সুরেশ ছিলেন, নওরেম ছিলেন, সাংতে ছিলেন, কিংবা নিখিল প্রভু বা দানিশ ফারুকের মতো প্লেয়াররাও কিন্তু এখানে মিডফিল্ডে খেলেছেন। তবে এই মুহূর্তে আমার যেটা মনে হচ্ছে যে যেহেতু মোহনবাগান থেকে দীপক টাংরি এবং শাহাল আব্দুল সামাদ এই দলে যোগ দিয়েছেন, তাই মিডফিল্ডে আমার মতে এইখানে জ্যাকসনের পরিবর্তে দীপক টাংরি স্টার্টিং 11-এর সুযোগ পেতে পারেন প্রথম থেকেই। এবং তার সঙ্গে দ্বিতীয় যে মিডফিল্ডার হিসেবে আসতে পারে সে হচ্ছে নিখিল প্রভু, অথবা এই কম্বিনেশনটাই সেকেন্ড হাফে হয়তো হয়ে যেতে পারে শাহাল আব্দুল সামাদ অথবা ব্র্যান্ডন ফার্নান্ডেজ এবং জ্যাকসন সিং, এই তিনজনের সঙ্গে যে কোনো দুজন আসতে পারেন। তো এইখানে মিডফিল্ডটা এরকম হতে পারে যে দীপক টাংরি এবং নিখিল প্রভু, অথবা শাহাল আব্দুল সামাদ, ব্র্যান্ডন ফার্নান্ডেজ এবং জ্যাকসন সিং, এই তিনজনের থেকে যে কোনো দুজন আসতে পারে। এবার আসি দুই উইং ব্যাক। আমাদের লেফট উইংয়ে থাকতে পারেন মহেশ অথবা সাংতে, এই দুজনের যে কোনো একজন কিন্তু এইখানে থাকবেন। রাইট উইংয়ে আমি যে দুজনকে সিলেক্ট করেছি, তার মধ্যে একজন হচ্ছেন বিক্রম প্রতাপ এবং অন্যজন লিস্টন কোলাসো। তো এই মুহূর্তে যেহেতু বিক্রম প্রতাপ যেভাবে মাঠে 100% দিয়েছেন কাফা নেশনস কাপে, সেহেতু বিক্রম হয়তো ডাইরেক্ট উইংয়ে সুযোগ পেতে পারেন। এবং লেফট উইংয়ে মহেশের যে বল ধরে খেলার যে কোয়ালিটিটা আছে, কিংবা ছাংতেরও যে ধরনের গতিটা আছে, সেটাও কিন্তু ভালো এখানে সুযোগ পেতে পারে। তবে আমার মতে লেফট উইংটা কিন্তু বেশ কঠিন হতে যাচ্ছে যে লেফট উইংয়ে কাকে রাখবে।
এবার আসি ফরওয়ার্ড পজিশানে। ফরওয়ার্ড পজিশানে নো ডাউট এখানে সুনীল ছেত্রী থাকবেন, কারণ এই সমস্ত বড় ম্যাচে যেখানে মাস্ট উইন ম্যাচ সেখানে তার অভিজ্ঞতাটা কিন্তু ভীষণ কার্যকরী হয়, যে কারণে কিন্তু খালিদ জামিল কাফা নেশনস কাপের পরেই সুনীল ছেত্রীকে তার দলে ফিরিয়েছেন এবং প্রপার নাম্বার 9 হয়ে সুনীল ছেত্রী খেলছেন। কিন্তু এরপর সুনীল ছেত্রীর পেছনে বা সুনীল ছেত্রীর সঙ্গে উইথড্রল স্ট্রাইকার হিসাবে কাকে খেলাবেন, এইটা কিন্তু ভীষণ একটা প্রশ্নচিহ্ন থেকে যাচ্ছে। কারণ আমরা রহিম আলীকে দেখেছি, আমরা ইরফান এডওয়ার্ডকে দেখেছি যেভাবে লেজে গোবরেও করেছে। ফলে এই মুহূর্তে আমার যেটা মনে হচ্ছে যে এটা এখান থেকে সারপ্রাইজ প্যাক্ট হিসাবে যদি ফারুক চৌধুরী অথবা ম্যাকাটনকে একটু নিচ থেকে খেলায়, তবে কিন্তু সেটা একটা সারপ্রাইজ প্যাকেজ হিসাবে আসতে পারে। তো এই মুহূর্তে ভারতের দলটা এরকম যে মিডফিল্ডে আপনার দীপক টাংরি এবং নিখিল প্রভু, লেফট উইংয়ে মহেশ অথবা ছাংতে, এবং ডান উইং রাইট উইংয়ে হচ্ছে বিক্রম প্রতাপ, আর ফরওয়ার্ডে ফারুক চৌধুরী এবং সুনীল ছেত্রী অথবা ম্যাকাটন বা সুনীল ছেত্রী। তো এই হলো ভারতের প্রবাবেল বা বেস্ট 11, এটা আমার মতে। আপনার কি মনে হচ্ছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবার আসি বাংলাদেশ প্রসঙ্গে। আর বাংলাদেশ কোচ জাভের ক্যাবরেরা কিন্তু ভারতের কোচ খালিদ জামিলের মধ্যেও ডিফেন্স কম্প্যাক্ট করে যেতে পছন্দ করেন না। তার পছন্দের ছকটা হচ্ছে 4-2-3-1, এবং এই পজিশানে আমার যেটা মনে হচ্ছে যে বাংলাদেশের জন্য বেস্ট 11 হতে পারে, যেহেতু তাদের ন্যাচারালাইজড প্লেয়ার কিন্তু তাদের এই দলে আছে। যদি সেইভাবে তাদেরকে সুযোগ দেয়, যেটা আন্ডার-23 এশিয়ান কাপ কোয়ালিফায়ারে যে পাকামোটা তারা মেরেছে সেটা যদি না মারে, তবে কিন্তু বাংলাদেশের জন্য এটাই বেস্ট 11 হতে যাচ্ছে। তো এই মুহূর্তে বাংলাদেশের গোলকিপার হিসাবে নো ডাউট 1 নম্বরেই আছেন, তিনি হচ্ছেন মিতুল মার্মা। সেন্টার ব্যাক হিসাবে যে দুজন কম্পোস্ট এবং কুলভাবে ডিফেন্সিভ কোয়ালিটিটা বাড়িয়ে এসেছেন এতদিন ধরে, এবং যে তাদের যে পারফরমেন্স তারা নিজেরা দেখিয়েছেন, এক হচ্ছে তারিক কাজী এবং 2 হচ্ছে তপু বর্মন। সেন্টার ব্যাক হিসাবে আমি এই দুজনকে রাখবো। লেফট ব্যাক হিসাবে রাখবো আমি এক ন্যাচারালাইজড প্লেয়ার, যার সঙ্গে আর কারোর জায়গা আসে বলে আমার তো অন্তত মনে হয় না, সে হচ্ছে জায়ান আহমেদ। রাইট ব্যাকে আমি রাখবো তাজউদ্দিনকে। তো আমার ব্যাক ফোর হচ্ছে এরকম: লেফট ব্যাকে জায়ান আহমেদ, তারিক কাজী, তপু বর্মন, এবং রাইট ব্যাকে হচ্ছে তাজউদ্দিন। এবার আসি 2 যে মিডফিল্ডে ডিফেন্সিভ মিডফিল্ড হিসাবে এখানে থাকবেন নো ডাউট লেস্টার সিটির স্টার প্লেয়ার তথা দক্ষিণ এশিয়ার স্টার প্লেয়ার বলা যেতে পারে হামজা চৌধুরী। এবার প্রশ্ন হচ্ছে হামজা চৌধুরীর সঙ্গে এই ডিফেন্সিভ ওয়ার্কে কে থাকবেন আর কি। তো এই ক্ষেত্রে অনেক নাম আছে, হৃদয় আছে বা অন্যান্য যে সমস্ত প্লেয়ার আছে। তো তাদের মধ্য থেকে আমি যে নামটা আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে, এক্সপিরিয়েন্সটা যেহেতু এই ম্যাচটা মাস্ট উইন, তো আমি হামজা চৌধুরীর সঙ্গে এই জায়গাটায় জামাল ভুঁইয়াকে রাখবো। আর অ্যাটাকিং মিড হিসাবে রাখবো আমি সমিত সোমকে। নো ডাউট কানাডার এই প্লেয়ারটা ন্যাচারালিস্ট প্লেয়ার, সমিত সোম অবশ্যই থাকবেন। এবার আসি লেফট উইংয়ে। লেফট উইংয়ে হচ্ছেন আমি রাখবো ফাহমাদুলকে, আর রাইট উইংয়ে রাখবো মোরসালিন অথবা রাকিবকে। তো সেই হিসাবে আমার ডিফেন্সিভ মিডটা হচ্ছে এরকম: হামজা চৌধুরী এবং জামাল ভুঁইয়া। আর অ্যাটাকিং মিডটার যে এবং 2 উইঙ্গার পজিশনে যে 3 ছকটা, সেখানে থাকছে লেফট উইংয়ে ফাহমাদুল, মিডফিল্ডে সমিত সোম, এবং রাইট উইংয়ে রাকিব অথবা মোরসালিনটাকে আমি সারপ্রাইজ হিসেবে রাখতে চেয়েছি, যে রাকিব যেহেতু খেলে সেদিক থেকে মোরসালিন খেলার সুযোগটা তৈরি করে দেবে। সেক্ষেত্রে হয়তো মোরসালিন পুরোপুরি রাইট ব্যাক মানে রাইট উইঙ্গার না হলেও তখন সমিত সোম যদি একটু ডান দিকেও চেপে আসেন তাহলে কিন্তু খুব একটা অসুবিধা হবে বলে আমার মনে হয় না। আর ফরওয়ার্ড পজিশনে আল আমিনকে রেখে আমি এই 4-2-3-1 দলটা সাজিয়েছি। তো এই দুটো দল সাজানোর মধ্য থেকে আপনার কি মনে হচ্ছে যে এই দলের বাইরে কারা সুযোগ পেতে পারে, বা কাদেরকে আপনি এই পজিশন থেকে সরিয়ে অন্য কাউকে এই পজিশনে আনতে চান, সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভারত এবং বাংলাদেশের 2 দেশকেই এই এশিয়ান কাপ কোয়ালিফায়ারের জন্য উভয় দলকে জানাই বেস্ট অফ লাক। এতদিন মহিলা ফুটবল এবং বয়সভিত্তিক ছেলেমেয়েরা যে ধরনের ফুটবলটা খেলে ফুটবলের মানটা উন্নত জায়গায় নিয়ে গেছে, এবার কিন্তু পুরুষ দল বা সিনিয়র দলের কিন্তু সেই পরীক্ষাটা সামনে এসেছে, যেখানে তাদের কিন্তু সেই একইভাবে ফুটবলের মানটাকে উপরে নিয়ে যেতে হবে। তো যাই হোক, আজকের এই ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার বন্ধুবান্ধব ও চেনা জানা মানুষের মধ্যে শেয়ার করে তাদেরকেও জানার সুযোগ করে দেবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই নিজের খেয়াল রাখবেন। আর হ্যাঁ, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে যেন ভুল করবেন না। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই হাইপ বাটনটা প্রেস করবেন, তাহলে আরও বেশি মানুষের কাছে এরকম ফুটবল সংক্রান্ত ভিডিও তাদের কাছেও পৌঁছে যাবে। তো যাই হোক, ভিডিওটা এখানে শেষ করছি। ধন্যবাদ।